যাচ্ছি বলো? বলো কোথায় যাচ্ছি সেটা বলো তো? ঠাকুর দেখতে আমরা চন্দননগর যাচ্ছি ঠাকুর দেখতে, জগদ্ধাত্রী যাচ্ছি। ঠাকুর। চন্দননগর। তোমার বাবা তোমাকে নিয়ে গেল, রেখে গেল না, দেখেছো তো? গাড়ির সামনে দাঁড়ানো আছে তো। ডিগটিকি ডিগটিকি কি গান শুনবো বল তো? অলপন বলবো আমাদের কই তো আমরা কোথায় যাচ্ছি? এই যে এদিক তাকা, কোথায় যাচ্ছি বলতো? ও আসছি তো। নমস্কার বন্ধুরা, আমি মৌমিতা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি একটা সম্পূর্ণ নতুন ব্লগ। এই রিসেন্টলি আমি পঞ্চমীর দিনে গেছিলাম চন্দননগরে ঠাকুর দেখতে। সেই ঠাকুর দেখারই গল্প তোমাদের সাথে আমি শেয়ার করব। আমি কখনো চন্দননগরে জগদ্ধাত্রী পুজো দেখিনি। আসলে তোমরা সবাই জানো যে চন্দননগর এবং কৃষ্ণনগরের জগদ্ধাত্রী ঠাকুর খুবই বিখ্যাত, এবং শুধু পশ্চিমবাংলা কেন, সারা ভারতবর্ষের মধ্যে এই দুটো জায়গায় কিন্তু জগদ্ধাত্রী পুজো খুব জাঁকজমকভাবে হয়। তো আমি কাজের সূত্রে প্রায় 5 বছর কৃষ্ণনগর কাটিয়েছি। সেখানে জগদ্ধাত্রী পুজোর অনেক গল্প শুনেছি, কিন্তু আমার কখনো যাওয়া হয়নি। বর্তমানে আমি হুগলি ডিস্ট্রিক্টে চাকরি করছি, বেশ কয়েক বছর হলো। তো আমার সেখানেও যাওয়া হয়নি। তো এবছর আমি ঠিক করলাম এবার আমি জগদ্ধাত্রী ঠাকুর দেখব। ব্যাস, যেরম কথা সেরম কাজ। তো বেরিয়ে পড়লাম। প্রথমে ভেবেছিলাম আমরা দুজন আসবো এবং আমার ননদের জামাই। তো লাস্টে ঠিক করলো সঞ্জীব না, ও ছেলেকে ছাড়া আসবে না ঠাকুর দেখতে। তো তখন আমিও ননদকে বললাম ঠিক আছে, ওদেরও একটা ছোট্ট বাচ্চা আছে বাড়ির, বললাম ঠিক আছে ওকে নিয়ে চলো। তো যাই হোক, আমরা চলে আসলাম। প্রথমে আসলাম যখন চুঁচুড়াতে, তো চুঁচুড়ার প্রথম ঠাকুরটা দেখলাম, দেখে তো আমার খুব ভালো লাগলো। কিন্তু তারপরে যখন চুঁচুড়ার রাস্তা ধরে চন্দননগরের দিকে এগোচ্ছিলাম, তখন সেখানে নো এন্ট্রি, আর যাওয়া গেল না। তো কি করব, তখন দিল্লি রোড ধরে চন্দননগর হয়ে চলে আসলাম এই পুজো মণ্ডপগুলোতে। এখানে একটা দেখো কি ভালো একটা থিম করেছিল, যে যুদ্ধ করে তোরা করবিটা কি। সত্যিই তো, যুদ্ধ করে তোরা করবিটা কি কথাটা খুব ছোট, কিন্তু এর অন্তর্নিহিত মিনিং অনেক বড়। তো আমার এখানে এসেই প্রথম জগদ্ধাত্রী ঠাকুর সেইভাবে বলতে গেলে দেখা। এর আগে আমি জগদ্ধাত্রী ঠাকুর দেখেছি, কিন্তু এরকম ঠাকুর আমি কখনো দেখিনি। এই যে অসাধারণ ডাকের সাজ, ডাকের সাজটা অ্যাকচুয়ালি কী, আমি ডাকের সাজের কথা শুনেছি, কিন্তু বিষয়বস্তুটা আমি কখনো বুঝতেই পারিনি, জানতামই না ব্যাপারটা কী। তো এবার বুঝেছি যে সেখানে বিভিন্ন ধরনের ইতিহাস পুরাণের গল্প সুন্দর করে ফুটিয়ে তোলা হয়, যেটাকে বলা হয় ডাকের সাজ, এবং সম্পূর্ণ সাদা রঙের হয় থার্মোকলের কাজ দিয়ে। তবে কোথাও কোথাও গোল্ডেন কালারেরও হয়। এই যে দুই ভাই, এই যে আমার ছেলে, এ বড় রায়ান আর ও পারিন, তো এই বড়টা ছোটোটার পেছনে তো লেগেই আছে সব সময়। ভীষণ আনন্দ পেয়েছে এরা। তো এদের নিয়ে আসার সময় মনে হয়েছিল যে নিয়ে যাচ্ছি, খুব ভিড় হবে, যেহেতু চন্দননগরে আমার পুজোর অভিজ্ঞতা কিচ্ছু নেই, কিন্তু খুব ভিড় হয় এইটুকু জানি। ভিড় ছিল বটে, কিন্তু যেহেতু কোনো ট্রাফিক ছিল না, সবাই পায়ে হেঁটে চলছে এবং সবটাই রানিং, তো খুব একটা অসুবিধা হয়নি বাচ্চাদের নিয়ে। তো এই প্যান্ডেলটা আমি ঘুরে ঘুরে দেখছিলাম, বেশ ভালো লাগছিল। এই প্যান্ডেল দেখার পরে তারপরে আমরা, এটা ছিল হচ্ছে ব্রাহ্মণপাড়ার পুজো চন্দননগর। তো এরপরে আমরা যে সাবওয়ে আছে চন্দননগর স্টেশনে, সেটা পার করে যাব হচ্ছে ওপারটা, অর্থাৎ বাস স্ট্যান্ড বলে যেটা, সেই দিকটা। তার আগে চন্দননগরের মিষ্টি খুব বিখ্যাত, তো সঞ্জীব বলল একটু জল ভরা খেলে হতো। তো ভাবলাম ঠিক আছে, খেতে যখন চাইছে সবাই, আমরা একটু হালকা মিষ্টি খেয়ে নিলাম। রায়নকেও একটু খাওয়ালাম, কারণ ওর অ্যাকচুয়ালি সন্ধ্যের টিফিনটা পুরো স্কিপ হয়ে গেছে, যেহেতু মানে আমি খাবারের ব্যাগটা গাড়িতেই রেখে এসেছি, আর সত্যি কথা বলতে এই অবস্থায় খাওয়ানো সম্ভব ছিল না। তো তার মাঝখানে আর একটা ঠাকুর দেখতে পেলাম। প্যান্ডেলটা দেখে আমার এত ভাল লাগছিলো এবং এত সুন্দর লাইটিং, এবং তারপরে যখন আমি ঠাকুরের মুখটা দেখলাম, আমি তো রীতিমতো স্টান, যে এত সুন্দর ঠাকুরের মুখ হয়। তো খুব ভালো লাগছিলো, এবং ভিড় ছিল বটে, কিন্তু ফোনে ছবি তোলা, ভিডিও করা, সেগুলো মোটামুটি করা যাচ্ছিলো, খুব একটা অসুবিধা হয়নি। একটু গরমও করছিল। তারপর দেখলাম ঠাকুর, বেরিয়ে আসলাম। বেরিয়ে আসার পরে আমরা যাব হচ্ছে ওপারটা, মানে স্ট্যান্ড যেখানে আছে সেখানটা। তো তার আগে আর একবার একটু রাস্তায় আমরা দাঁড়িয়ে নিলাম। দাঁড়িয়ে একটু চায়ের দোকান ছিল, সেখান থেকে চাটা খাওয়া হলো, একটু এনার্জি গেইন করা হলো,
এই যে রায়ান বাবাকে ঘাম মুছিয়ে দিচ্ছে, কারণ তো বাবার কোলে কোলেই চড়ছে, বাবার তো কষ্ট হচ্ছে সেটা বুঝতে পারছে, এবং ঘেমে পুরো জল। তো বাবার থেকে রুমাল নিয়ে ও বাবাকে ভালো করে মুছে দিচ্ছে। যাক, ছেলে বুঝতে শিখেছে, দেখেও ভালো লাগে। যাই হোক, এইভাবে আমাদের চলছিল পুজো পরিক্রমা। তারপরে হচ্ছে আলোর রোশনাই। তো যথেষ্ট আলোর রোশনাই ছিল, কিন্তু শুনলাম এবছর নাকি একটু কম হয়েছে। হ্যাঁ, কিন্তু আমার যেহেতু প্রথম পুজো দেখা চন্দননগরে, তো আমার তো কোনো অংশে খুব বেশি একটা কম মনে হয়নি, বা কম্পারিজন আমি করতেও পারবো না, যেহেতু প্রথমবার গেছি। এই যে যারা গয়না পরতে ভালোবাসে, হ্যান্ডমেড গয়না, এত সুন্দর সুন্দর সব হাতে কানের গয়না, দেখে পুরো মন কাটছিল। চারিদিকে কত রকম দোকান হয়েছে, যেটা হয় সাধারণত পথ চলতি মানুষের জন্য। এই যে প্যান্ডেলটা, এটা দেখে আমি তো দুটো কথা বলবো। প্রথমত হচ্ছে যে এই যে জায়গাটা, সেই জায়গাটা যে আমার চেনা জায়গা, এবং এখানে যে আমি এসেছি সেটা আমি জানলাম যখন এখানে ফটকগড়া লেখাটা দেখতে পেলাম। প্রথমে যখন আমি প্যান্ডেলটা দেখলাম, এটা অ্যাকচুয়ালি একটা মন্দির, কিন্তু কিছুতেই প্রথমে বোঝা যাচ্ছিল না যে এটা মন্দির, মনে হচ্ছিলো এটা প্যান্ডেলই। তারপর যখন আমি ঠাকুরের মুখ দেখলাম, আমি বাকরুদ্ধ, কি বলবো, যে জগদ্ধাত্রী ঠাকুরের কথা শুনেছি, কিন্তু এত সুন্দর এরকমভাবে স্বর্গের অপ্সরা দেবীকে এইভাবে শিল্পীরা তাদের নিপুণ হাতে এইভাবে নিপুণ রূপ যে দিতে পারে, সেটা না দেখলে সত্যিই অকল্পনীয়। সেই সঙ্গে হচ্ছে দেবীর ডাকের সাজ, যেটা না বললেই নয়। এখানে শিব, কার্তিক, গণেশকে বিভিন্নভাবে ফুটিয়ে তোলা হয়েছে। তো দ্বিতীয়ত, এই ফটকপুর নামটা দেখে আমি বুঝলাম যে এখানে আমি এসেছি, আমার স্কুলেরই এক কলিগের গৃহপ্রবেশের নেমন্তন্ন ছিল। যাই হোক, আজকে এই ব্লগটা এখানেই শেষ করব, যেহেতু অনেকটা হয়ে গেল। আর পরের পর্বটা দেখাবো, সবার সাথে শেয়ার করব পরের পর্বে। নমস্কার।